আমার কাঁথায় আগুন দে, আমার মাথায় আগুন দে, আমার বউ আই গেছে, ফায়ার ব্রিগেড খবর দে। তানভীর ভাইয়ের ঘরে এসে এই গানের আওয়াজ পেয়ে থেমে গেলাম আমি। সকালে উঠে নাস্তা করার জন্য আমার রুম থেকে নিচে যাচ্ছিলাম। তানভীর ভাইয়ের রুম ক্রস করতে যাব, ঠিক ওই সময় এই গানের আওয়াজ আমার কানে আসে। আমি একটু অবাক হয়ে তানভীর ভাইয়ের রুমে উঠে দিলাম। দেখি তানভীর ভাই নিজের রুমে পাগলের মতন হেসে হেসে নাচ করছেন। ওনার রুমের স্পিকার থেকে গানের আওয়াজ ভেসে আসছে। বেশি সাউন্ড না থাকায় বাইরে তেমন শোনা যাচ্ছে না, অল্প আওয়াজ হচ্ছে। কিন্তু তানভীর ভাইয়ের হঠাৎ নাচার শখ কেন হলো? আনমনে এসব ভাবতে লাগলাম আমি। ঠিক তখনই মনে হলো কেউ আমায় হ্যাচড়ার টান দিয়ে ভেতরে নিয়ে গেল। শুধু টানই দেয়নি, আমার হাত ঘুরিয়ে আমাকে গানের তালে তালে তার সাথে নাচাচ্ছেও। আর সে হলো তানভীর ভাই। আমি বিরক্তি নিয়ে তানভীর ভাইয়ের হাত এক ঝাটকায় ছাড়িয়ে নিলাম নিজের থেকে। তারপর জোরে চিৎকার করে বললাম, সমস্যা কি আপনার? বিয়ের খুশিতে মাথাটা গেছে নাকি আপনার? এভাবে নাচছেন কেন? আর আমাকেও নাচাচ্ছেন কেন? তানভীর ভাই মিউজিক অফ করে আমার সামনে বাচ্চাদের মতো ঠোঁট উল্টিয়ে বলে, কি বলিস? আমার বিয়ে আর আমি নাচবো না? কত সুন্দরী আমার বউটা! ইস, কবে যে আদর করব। তানভীর ভাইয়ের এই কথা শুনে চোখ বড় করে তাকালাম। উনি একটা মিষ্টি হাসি আমায় উপহার দিলেন। এই ছেলের কি লজ্জা নাই? এসব কেউ বলে? মামুকে ডাকবো তানভীর ভাই? লজ্জা নাই নাকি আপনার? তানভীর ভাই এবার মুখ কালো করে বললেন, ওই মির্জাফর, চুপ থাক, বেশি পেকে গেছিস। এক আছাড় দেব কিন্তু, বলে রাখলাম। মুহূর্তেই রেগে গেলাম আমি। কে মির্জাফর? হ্যাঁ, আমার নাম মীরা। আপনার চোখ উঠায় ফেলবো বলে দিলাম। হয়ে গেল আমাদের তুমুল ঝগড়া। একসময় তানভীর ভাই আমার বেনুনি ধরে টান দিলে আমিও ওনার চুলগুলো টেনে ধরি। একে অপরের চুল টানাটানি করছি, সাথে মুখও চালাচ্ছি। আমাদের ঝগড়া করার আওয়াজ হয়তো এতক্ষণে নিচে চলে গেছে। কিছুক্ষণ পরে তানভীর ভাইয়ের রুমে ঢুকলো আমার দুই কাজিন দিবা আর ইরা। ওরা এসে আমাদের থামতে বলছে, কিন্তু আমরা আরো বেশি লড়াই করছি। তানভীর ভাই না পেরে আমাকে পিছন ঘুরিয়ে আমার হাত মুচড়ে দেন। ব্যথায় আমি আহ শব্দ করে উঠি। আমাদের ঝগড়ার মাঝে সেখানে উপস্থিত হয় মামু আর মামানি। তানভীর ভাই আমার হাত মোচড় দেওয়াটা ওনারা দেখে ফেলেছেন। মামানি দ্রুত এসে তানভীর ভাইকে একটা থাপ্পড় দিয়ে বসলেন। মামানির এমন কাণ্ডে আমিও ভয় পেয়ে যাই। এবার কি আমাকেও দিবেন নাকি? আমি ভয়ে দিবা আর ইরার পেছনে গিয়ে লুকিয়ে পড়ি আর উকি দিয়ে দেখতে থাকি মামুনি কি বলছেন। মামুনি তানভীর ভাইকে উদ্দেশ্য করে বললেন, তোর কি লজ্জা নেই? আজ তোর বিয়ে তানভীর, আর তুই কিনা আজ সাত সকালে মীরার সাথে ঝগড়া করছিস? পাশে মেহমান আছে সেটা ভুলে গেছিস? তানভীর ভাই থাপ্পড় দেওয়া জায়গায় হাত বোলাতে বোলাতে বলল, বিয়ে তো সেই সন্ধে আম্মু। তানভীর ভাইয়ের এমন কথায় সবার মুখ অটোমেটিকলি হা হয়ে যায়। মামু রেগে গিয়ে বললেন, এসব কি তানভীর? বিয়ে তোমার আজ, তুমি বাচ্চাদের মতো আচরণ করছো কেন? মামনি আর মামু মিলে এক গাদা বকা শুনিয়ে গেলেন তানভীর ভাইকে। দিবা আর ইরার হাত পা কাঁপছে। ওদের এই কাঁপাকাঁপি দেখে দুজনকেই চিমটি কেটে বললাম, ওই কাঁপছিস কেন এত তোরা? আমার কথা শুনে দিবা ফিসফিস করে আমায় বলল, আরে আমরা যে তানভীর ভাইয়ের ঘরে আছি, বিশ্বাস হচ্ছে না? চল বইন, এবার তোর মতো যদি আমাদেরকেও হাত মুচড়ে দেয়। ওরা আমাকে এই কথা বলে নিজেরাই চলে গেল আমাকে ফেলে। পেছনে তাকিয়ে দেখলাম তানভীর ভাই কি যেন চিন্তা করছেন। এই ফাঁকে আমিও বেরিয়ে পড়লাম ওনার ঘর থেকে। সোজা নিচে এসে নাস্তা করতে বসলাম আমি। তানভীর ভাই হচ্ছে আমার একমাত্র মামুর একমাত্র ছেলে। অবশেষে আজ তার বিয়ে হচ্ছে। আমার মায়েরা 3 বোন, সবার ঘরে একটা করে মেয়ে। দিবা আর ইরা হচ্ছে আমার খালাতো বোন। যদিও আমি ওদের বড়, কিন্তু তারপরেও ওরা আমাকে তুই বলেই ডাকে। আমরা 3 জন কখনোই নিজেকে খালাতো বোনের চোখে দেখিনি, আপন বোনের মতোই চলেছি। একই ভার্সিটিতে পড়ি আমরা। ক্লাস 5-এ আমার পায়ের ছোট একটা অপারেশন হওয়ায় আমি এক্সাম দিতে পারিনি, তাই আমি পিছিয়ে ওদের সাথেই পড়ছি। যাই হোক, তানভীর ভাইয়ের বরাবরই অ্যাটিটিউড বেশি ছিল, তাই ওনার ধারে কাছেও আমরা যাইনি।
এসব ছেলেদের আমি একদমই দেখতে পারি না, কিন্তু দিবারীরা তানবীর ভাইকে নিয়ে মাতামাতি করে অনেক, যেটা আমার মোটেও পছন্দ না। আমি বুঝি না, আমার এত সুন্দর একটা নাম থাকতে উনি আমায় মির্জাফর বলে কেন ডাকেন? মির্জাফর তো বিশ্বাসঘাতকতা করেছিল, কিন্তু আমি ওনার সাথে কি করলাম? মীরা কি খুব বাজে নাম নাকি যে উনি আমায় মীরা ডাকার বদলে মির্জাফর বলে ডাকেন? সারাদিন কাজিনরা মিলে অনেক হইচই করার পর খুব টায়ার্ড হয়ে গেলাম। বিকেল হতেই ঘুমিয়ে পড়লাম তিনজন মিলে। ইরার পা দিবার উপর, দিবার পা ইরার উপর, আর আমার পা দুজনের উপর। হ্যাঁ, এভাবে ঘুমানোর মজাটাই আলাদা। আমাদের মাথায় ছিল না যে সন্ধ্যায় বিয়ে। টায়ার্ড হওয়ার কারণে চোখে রাজ্যের ঘুম নেমে আসায় ঘুমিয়ে পড়ি। ঘুম ভাঙে আম্মুর চিল্লানিতে। তড়িঘড়ি করে এক লাফে তিনজনই বিছানা থেকে নেমে যাই। আম্মু কোমরে হাত দিয়ে বলেন, এখন তোদের ঘুমানোর সময় হলো, একটু পরে আমরা বেরিয়ে পড়বো। তোরা বের হবি কখন বলতো? আম্মুর কথায় ওদের দুজনকে ধাক্কা দিয়ে বললাম, এই তো আম্মু, জাস্ট 10 মিনিট, এক্ষুনি রেডি হচ্ছি। আম্মু কি যেন বিড়বিড় করে চলে গেলেন। এরা হাই তুলতে তুলতে বলে, আর একটু ঘুমাই না, এক্ষুনি যেতে হবে। আমি বিরক্ত হয়ে গেলাম ওদের উপর। কেন, তোদের অ্যাটিটিউড বয়ের বিয়ে দেখার ইচ্ছে নেই বুঝি? থাক তোরা, আমি ফ্রেশ হয়ে আসছি। আমি ফ্রেশ হয়ে আসলাম। বিয়েতে পরার জন্য আমরা তিনজন সেম ডিজাইনের লেহেঙ্গা কিনেছিলাম। সেটা পরে কানের দুল, মাথায় টিকলি, হাতে চুড়ি, ঠোঁটে লিপস্টিক, চোখে কাজল, মুখে হালকা মেকআপ দিয়ে আমি নিচে নেমে এলাম। আমি দেখলাম সবাই দাঁড়িয়ে আছে। তানভীর ভাই খয়েরি রঙের শেরওয়ানি আর সাদা পায়জামা পরে মাথায় সোনালি রঙের পাগড়ি পরে দাঁড়িয়ে আছেন। একটু পর দিবা আর ইরাও নেমে এলো। আমাদের তিনজনের একই ডিজাইনের লেহেঙ্গা হলেও রং ভিন্ন, যেমন আমারটা লাল, দিবাটা গোলাপি আর ইরারটা নীল। যাই হোক, আমরা সবাই গাড়িতে চেপে বসলাম। তানভীর ভাইয়ের গালের একপাশে একটা গজদাঁত আছে। শুধু তানভীর ভাইয়ের না, আমারও 2টা গজদাঁত আছে। আমাদের বংশে আর কারো গজদাঁত নেই, শুধু আমাদের দুজনেরই। বেশ কিছুদিন আগে তামিম খন্দকার, সাথী আর সাগর মির্জা অভিনীত যমজ বউ শর্ট ফিল্মটা বের হয়েছিল। ওই শর্ট ফিল্মের গান হ্যাভ এ রিল্যাক্স সং, মাথায় আগুন দে, যেটা চালিয়ে সকালে তানভীর ভাই নাচছিলেন। কিন্তু হঠাৎ এই গানে কেন উনি নাচতে গিয়েছিলেন? নাকি ওনার তামিমের মতো হওয়ার ইচ্ছা আছে? কিছুই আমার মাথায় ঢুকলো না। এত এত গান থাকতে হঠাৎ এই গানে কেন নাচতে গেলেন উনি? গাড়ির ধাক্কায় আমি ভাবনা থেকে বের হলাম। দেখলাম যে আমরা ক্লাবে চলে এসেছি। গাড়ি থেকে নেমে ক্লাবের চারপাশ দেখে আমরা অবাক হয়ে তাকিয়ে আছি। কি সুন্দর ডেকোরেশন করেছে এরা, কত আলো! ক্লাবের বাইরে ফুল গাছগুলোতে ছোট ছোট লাল নীল বাতি দেওয়ায় গাছগুলোর সৌন্দর্য আরো বেড়ে গেছে। এই মুহূর্তে আমরা ক্লাবের গেটের বাইরে দাঁড়িয়ে আছি। ভিতরে ঢুকতে পারছি না বললে ভুল হবে, আমাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না। মেয়েদের বাড়ি কিছু মেয়ে এসে টাকার দাবি করছে তানভীর ভাইয়ের কাছ থেকে। বড়রা ভেতরে ঢুকে গেছেন, আমরাই ঢুকতে পারলাম না। টাকা চাই বলে বিরক্ত করে ফেলেছে তারা আমাদেরকে। আমি ভাব নিয়ে বলে উঠলাম, টাকা কেন দিব? যেহেতু বিয়েটা আপনাদের বাড়ি থেকে হচ্ছে না, সেহেতু টাকা দেওয়ার কোনো প্রশ্নই উঠছে না। আমার কথায় তারা হা করে তাকিয়ে রইল আমার দিকে। আমি তানভীর ভাইয়ের দিকে তাকিয়ে ইশারা দিয়ে বললাম, আমি কি ভুল বলেছি? তানভীর ভাই মেকি হাসলেন, কিন্তু কিছু বললেন না। তা দেখে আমার খুব রাগ হলো। ভাইয়া, কিছু বলছেন না কেন? ওকে, আর আপনাকে সাপোর্ট করব না, টাকা দিয়ে দিন। তানভীর ভাই এবারও চুপ। উনি কিছু না বলেই মাথার পাগড়িটা খুলে তার বন্ধুদের দিয়ে চুলে হাত বুলাতে লাগলেন। এই কাহিনী দেখে মেয়ে পক্ষরা ভেবেই নিল যে উনি টাকা দিতে রাজি। ওরা জোরে চিৎকার করে উঠল। তারপর আবার বলল, দুলা ভাই, কিপটামি না করে টাকাটা দিন, টাকা না দিলে ভেতরে ঢুকতে দেব না। এবার তানভীর ভাই বলে উঠলেন, ওকে ফাইন, ভেতরে না ঢুকতে দিলে ঢুকবো না, আর বিয়েও হবে না। যত দেরি করবে ততই বিয়ের সময় পিছাবে। এবার ভেবে দেখো তোমরা কি করবে। আমি গাড়িতে গিয়ে বসছি, বাই। মেয়ে পক্ষের চেহারা দেখার মতো ছিল। আমরা সবাই জোর গলায় চিৎকার করে ওনাকে সমর্থন করলাম। উনি চলে যেতে নিলেই মেয়ে পক্ষের মেয়েরা বলে ওঠে, যাবেন না দুলা ভাই, প্লিজ, আমরা যেতে দিচ্ছি আপনাদের, আমাদের টাকা লাগবে না। তানভীর ভাই মুচকি হাসলেন। তারপর আমাদের সামনে থেকে ওরা সরে গেল। আমরাও মনের আনন্দে ভিতরে ঢুকলাম।
অনেকক্ষণ চারপাশে ঘুরে ঘুরে দেখার পর আমি দিবা আর ইরা স্টেজে গিয়ে সেলফি তুললাম নিজেদের। তানভীর ভাইয়ের সাথে কয়েকটা তুলতেই উনি ধমক দিলে দিবা আর ইরা দৌড়ে স্টেজ থেকে নেমে যায়। আমি মন খারাপ করে দাঁড়িয়ে আছি। বিয়ে করছেন বলে কি বিশ্ব জয় করেছেন যে আমাদের এভাবে অপমান করেন উনি? ওই মির্জাফর। তানভীর ভাইয়ের মুখে আবারও সে বোরিং ডাকটা শুনে পেছনে তাকালাম আমি। তোকে কি হাত জোর করে বলতে হবে নিচে নামার জন্য? না, তানভীর ভাইয়ের এসব অপমান আর সহ্য করা যাচ্ছে না। কি ভাবেন উনি নিজেকে? দেশের প্রেসিডেন্ট? উফ, আমি জাস্ট নিতে পারছি না। তানভীর ভাইকে কিছু বলতে যাব, ঠিক ওই সময় মামু এসে তানভীর ভাইকে বলে, তানভীর, এদিকে আয়, কথা আছে। তানভীর ভাই ভ্রু কুচকালেন। তারপর স্টেজ থেকে উঠে মামুর সাথে নেমে গেলেন। যাওয়ার সময় মামু পেছন ফিরে আমাকেও ইশারা দিলেন তাদের সাথে যাওয়ার জন্য। আমিও তড়িঘড়ি করে নিচে নেমে গেলাম। গোল হয়ে আমরা সবাই দাঁড়িয়ে আছি। বউয়ের বাবা মা আমাদের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। বিশাল এক ঘটনা ঘটে গেছে। তানভীর ভাইয়ের হবু বউ পালিয়েছে, তাও আবার তার প্রেমিকের সাথে। কথাটা প্রথমে মেয়ে পক্ষরা লুকিয়ে গেছেন আমাদের কাছ থেকে। যখন আম্মুরা সবাই বউকে দেখানোর জন্য বলে, তারা বিভিন্ন অজুহাত দিয়ে বউ দেখাতে ব্যাঘাত ঘটিয়েছেন। কিন্তু বিয়ের মধ্যে কে যেন আমার ছোট খালাম্মাকে বলেন যে বউ পালিয়েছে তার প্রেমিকের সাথে। এই বিয়েতে নাকি তার মত ছিল না। খালাম্মা এটা শুনেই সবার কানে তুললেন। সবাই আর মেয়ে পক্ষের কোনো কথা না শুনে সারা ক্লাবের বিশেষ রুম যেখানে বউকে রাখা হতো সেখানে ঢুকে খুঁজতে থাকেন, কিন্তু কোথাও পাননি তারা বউকে। পুরো ক্লাবে এটা ছড়িয়ে গেলে সবাই খোঁজে, কিন্তু না, বউ নেই কোথাও। মামু রেগে মেয়ে পক্ষদের একের পর এক প্রশ্ন করে যান, কিন্তু তারা চুপ থাকেন। তাদের বলারও বা কি আছে? মামু আমাদের নিয়ে আসার সময় সব ঘটনা বলেন। এটা শোনার পর তানভীর ভাই যেন থমকে গেলেন। ওনার সম্পূর্ণ ধারণার বাইরে ছিল এটা। মামু মেয়ের বাবাকে বললেন, আপনার মেয়ে কাউকে ভালোবেসে থাকলে তার সাথে বিয়ে দিতেন, কেন আমাদের মান সম্মান এভাবে প্লাস্টিক করলেন? আমি জানতাম না যে ও কাউকে ভালোবাসে। আমাকে কিছুই বলেনি। ও যাওয়ার সময় একটা চিঠি লিখে গেছে, ওখান থেকেই জানতে পারি সব। আমাদের মান সম্মান একেবারে শেষ। আমার ছেলেটা কি অন্যায় করেছে, এখন কি করব বলতে পারেন? আমার ছেলের আজ বিয়ে না হলে খুব খারাপ অবস্থা হবে। আমার ছেলেকে নিয়ে যা তা বলবে সবাই। তানভীর ভাই সবার কাছ থেকে কিছুটা দূরে গিয়ে দাঁড়ালেন। ঠোঁট চেপে গোমরা মুখ করে রইলেন তিনি। আমি আস্তে করে সবার মধ্যে থেকে বের হয়ে গেলাম তানভীর ভাইয়ের কাছে। ওনাকে নিজের এক বাহু দিয়ে একটু ধাক্কা মেরে বললাম, আমার কাঁথায় পানি দে, আমার মাথায় পানি দে। আমার বউ ভাইগে গেছে, সিআইডিকে খবর দে। এই গানটা গেয়ে তানভীর ভাইয়ের দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে হাসলাম আমি। মুহূর্তে ওনার রক্তচক্ষু দেখে হাসি উড়ে গেল আমার। আমি একটা ঢোক গিলে ওখান থেকে দৌড়ে আসি। আমার পেছনে তীব্র গতিতে ছুটে আসছেন তানভীর ভাই। আজ আমি শেষ। আমি ঠিকভাবে দৌড়াতেও পারছি না। তানভীর ভাই পেছন থেকে আমার এক হাত ধরে জোরে টান মেরে নিজের সামনে দাঁড় করান। আমি খুব ভয় আছি। আল্লাহ জানেন কি হবে এখন। তানভীর ভাই রেগেমেগে বললেন, মজা নিচ্ছিস? খুব মজা হচ্ছে না তোর? তানভীর আর যাই সহ্য করো, অপমান কিছুতে সহ্য করে না। মেয়েটা ভেগে গিয়ে আমাকে অপমান করলো, আমার বন্ধুরা আমাকে নিয়ে হাসাহাসি করছে, আর এখন তুই হাসি পাচ্ছে খুব? আমাকে জোকার পেয়েছিস না তুই? আমি কাঁপা কাঁপা গলায় বললাম, আসলে ভাইয়া। তানভীর ভাই আমার হাত খুব শক্ত করে ধরলেন। ব্যথায় আমার প্রাণ যায় যায় অবস্থা। তানভীর! কারো ধমক শুনে আমি আর তানভীর ভাই পাশ ফিরে তাকালাম। মামু? উনি আশায় তানভীর ভাই আমার হাত ছেড়ে দেন আর বলেন, তোর বিয়ে হচ্ছে, চল। কিসের বিয়ে আব্বু? তোমরা সবাই আমাকে হাসির পাত্র বানিয়ে দিয়েছো। মামু আমাদের দুজনকে টানতে টানতে নিয়ে এলেন সবার সামনে। সব আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। মামু আমাদের দুজনকে চেয়ারে বসিয়ে কাজীকে বললেন, বর বউ নিয়ে এসেছি, বিয়ে শুরু করুন। আমি তো অবাক, মানে কি? মামু বললেন, আজ এই মুহূর্তে তানভীর আর মীরার বিয়ে হবে। মামুর এই কথায় তানভীর ভাই আর আমি দুজনই এক লাফে চেয়ার থেকে উঠে দাঁড়ালাম। আমি মামুকে উদ্দেশ্য করে বললাম, মামু, আমি আপনাকে সম্মান করি, কিন্তু আপনি বোধহয় ভুল করছেন। না আমি তানভীর ভাইকে, না তানভীর ভাই আমাকে সহ্য করতে পারে। তাহলে কেন আমাদের দুজনকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন? মামু তানভীর ভাইয়ের দিকে তাকিয়ে বললেন, নিজের সম্মান বাঁচাতে চাও?
অবশ্যই, কিন্তু মীরাকে বিয়ে করে না। তুমি ভাবলে কি করে আব্বু যে আমি ওর মতো ঝগড়টে মেয়েকে বিয়ে করব? কথায় কথায় ঝগড়া করতে আসে আমার সাথে। তানভীর ভাইয়ের ও কথা শুনে আমি বেশ রেগে গেলাম। মামুকে ছেড়ে এবার ওনাকে বললাম, এই কি বললেন আপনি? আমি ঝগড়ুটে? আপনি কি ভাবওয়ালা ছেলে একটা, সারাক্ষণ শুধু ভাব দেখায়। ওই কি বললি তুই? আমি ভাবওয়ালা ছেলে? আমি ভাব দেখাই? হ্যাঁ। তানভীর ভাই এবার গরম হয়ে গেলেন। উনি সবার সামনে আমার খোলা চুলগুলো মুষ্টিবদ্ধ করে টেনে ধরলেন, যার দরুন আমি ব্যথা পাই। ব্যথায় আহ শব্দ করে উঠি। আমিও কম না, 2 হাত দিয়ে ওনার দাড়ি ভর্তি গাল খামচি দিয়ে ধরি। একজন আরেকজনকে মারা শুরু করি। মুহূর্তেই দুজনের গালেই থাপ্পড় পড়ে। আমাকে আমার আম্মু আর তানভীর ভাইকে মামু থাপ্পড় দেয়। আম্মু মামুকে উদ্দেশ্য করে বললেন, ভাইজান, ওরা মারামারি ছাড়া আর কিছুই জানে না। ওদের কি বিয়ে দিবেন আপনি? তার চেয়ে বরং দিবা বা ইরার সাথে তানভীরকে বিয়ে দিন। দিবা আর ইরা তাদের আম্মুর পেছনে লুকিয়ে পড়ল। ওরা জন্মের ভীতু, আমার জানা ছিল না। মামু বললেন, বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। ওরা এখন ঝগড়া করছে ঠিকই, কিন্তু একসাথে থাকতে থাকতে ওদের মধ্যে ভাব হয়ে যাবে। তখন কেউ কাউকে ছাড়া থাকতেই পারবে না। মামুর কথায় সবাই সম্মতি জানালো। মামু তানভীর ভাইকে বললেন, তুমি আমার একমাত্র সন্তান, আমি তোমার খারাপ চাইবো না। আশা করি আমার ইচ্ছাটা তুমি পূরণ করবে। ব্যাস আমাদের বিয়ে হয়ে গেল। বড়রা সবাই আমাদেরকে গাড়িতে বসিয়ে দিলেন। তানভীর ভাই আর আমি একসাথে গাড়ির পিছনে বসে থাকি। খুব মন খারাপ আমার। গাড়ির ফ্রন্ট সিটে বসে থাকা তানভীর ভাইয়ের বন্ধু বললেন, তো কেমন লাগলো তোমাদের বিয়ের অনুষ্ঠান? আমি আর তানভীর ভাই একসাথে বলে উঠলাম, বিয়ের বিয়ের কথায় কথায় আগুন। আগুন। কথাটা বলেই একে অপরের মুখ দর্শন করলাম আমরা। বাসর ঘরে পায়চারি করছি আমি আর তানভীর ভাই। তানভীর ভাই এদিকে হেঁটে আসলে আমি ওদিকে যাই, আমি এদিকে আসলে তানভীর ভাই ওদিকে যায়। হাতের নখ কামড়ে পায়চারি করছি আমি, আর তানভীর ভাই এক হাতের তালুতে অন্য হাত মুষ্টিবদ্ধ করে কিল মারছেন। আমরা এত ফুল স্পিডে হাঁটছি যে কে কি করছি তার দিকে কোনো হুঁশই নেই আমাদের। মাথায় নানান চিন্তা বাসা বেঁধেছে। হুট করেই খেলাম ধাক্কা দুজনে। কপাল ভাঁজ করে দুজনেই বিরক্তি মুখে তাকিয়ে রইলাম একে অপরের দিকে। এমন সময় দরজা খোলার বিকট শব্দে ভয়ে আমি লাফিয়ে তানভীর ভাইকে জড়িয়ে ধরি। তানভীর ভাই বহু কষ্টে তাল সামলে নেন। ছোট ছোট চোখ করে দরজার দিকে তাকাতেই দেখি মামানি দাঁড়িয়ে আছেন, হাতে একটা ট্রে, তার মধ্যে মিষ্টির প্লেট। মামানিকে দেখে আমি ঝট করে তানভীর ভাইকে ছেড়ে সোজা হয়ে দাঁড়াই। মামানি মুচকি হেসে আমাদের কাছে এসে বলেন, আসার পর থেকেই দেখছি তোরা দুজন ঘর থেকেই বের হচ্ছিস না, খাওয়া দাওয়া কিছুই করিসনি। আরে তোদের শুধু বিয়ে দেওয়া হয়েছে, ফাঁসি দেওয়া হয়নি যে তোরা এমন করছিস। মামানি এগুলো বলে হাতে থাকা ট্রেটা বিছানার উপর রাখলেন, দরজার সামনে গিয়ে আবারও থেকে গেলেন। পেছনে তাকিয়ে বললেন, তানভীর, খেয়ে তাড়াতাড়ি নিচে আয়, তোদের দুজনকেই তোর বাবা ডাকছে। মামানি আর একদণ্ড থামলেন না, ধূপধাপ পা ফেলে নিচে চলে গেলেন। আমার কি খুব খিদে পেয়েছে, আরো কত রকমের মিষ্টি দেখে আমি চট করে নিজের পছন্দের মিষ্টি খেতে শুরু করলাম। ক্ষীর, বালিশ দুটো আর শুকনো মিষ্টি একটা খেলাম। গ্লাস ভর্তি পানি সবটুকুই খেয়ে নিলাম এক নিঃশ্বাসে। একটা ঠেকুর তুলেই বললাম, আলহামদুলিল্লাহ, শান্তি। এতক্ষণ আমার কার্যকলাপ যে একজন চুপচাপ দেখছিলেন সেদিকে আমার কোনো খেয়ালই ছিল না। সত্যি বলতে খাওয়ার সময় আমার মন শুধু খাওয়ারের দিকেই থাকে। এমন ক্যাবলা কান্তের মতো তাকিয়ে আছেন কেন? তানভীর ভাই ডান হাতের বৃদ্ধা আঙ্গুল দিকে কপাল ঘষতে ঘষতে বললেন, দেখছিলাম যে তুই কত খেতে পারিস, পেটুক একটা। মুহূর্তে মাথায় রাগ উঠে গেল। ধপ করে দাঁড়িয়ে বললাম, মুখ সেলাই করে দিব যদি নেক্সট টাইম আমায় পেটুক বলেছেন তো। তানভীর ভাইকে কিছু না বলতে দিয়েই হনহন করে রুম থেকে বেরিয়ে গেলাম আমি। তবে জানতাম কিছু না কিছু ঠিকই বলতেন আমাকে। ওনার কথা তো সব সময় তিতা, তার চেয়ে বরং আমি নিজেই চলে যাই। ড্রয়িং রুমে বসে আছি বাড়ির সবাই। তানভীর ভাই আর আমি পাশাপাশি দাঁড়িয়ে আছি। মামু সবাইকে উদ্দেশ্য করে বললেন, ওদের দুজনের সাথে আমার কিছু কথা আছে, তোমরা সবাই ভিতরে যাও। মামুর বলার দেরি সবাই চলে গেল। ড্রয়িং রুমে নিস্তব্ধতা। মামু একটা তপ্ত নিঃশ্বাস ছেড়ে বললেন, তোমরা ভেবো না যে তোমাদের বিয়ে দিয়ে আমি অন্যায় কিছু করেছি। তানভীর যেমন আমার ছেলে, মীরাও আমার মেয়ে।
মীরা এবারের বউ হয়ে নয়, বরং মেয়ে হয়ে থাকবে। আর তানভীর, তোমার প্রতি আমার অনুরোধ, মীরার সাথে খারাপ ব্যবহার করো না, ওকে কষ্ট দিও না, ঝগড়া করো না। আমি জানি তোমরা ঠিকই একদিন এই বিয়ে মন থেকে মেনে নিবে। প্রথম প্রথম একটু অসুবিধা হবে, কিন্তু পরে সব ঠিক হয়ে যাবে। আমার কথা কি বুঝতে পেরেছো? আমি আর তানবীর ভাই মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। ফ্রেশ হয়ে একটা মেরুন কালারের সুতির শাড়ি পরে নিলাম আমি। তানবীর ভাই আমাকে বললেন অজু করে আসতে। উনি আগেই অজু করে নিয়েছেন। আবারও গেলাম ওয়াশরুমে। অজু করে এসে একসাথে নামাজ আদায় করে নিলাম। তানবীর ভাই তপ করে শুয়ে পড়লেন বিছানায়। আমি অবাক হয়ে তাকিয়ে আছি ওনার দিকে। কোমরে হাত দিয়ে বললাম, এই আপনি এখানে কেন শুলেন? তানবীর ভাই ভ্রু কুচকে তাকালো, তারপর বললেন, আমার বিছানায় আমি শুব না তো কে শুবে? প্রেতাত্মা? তাহলে আমি কোথায় শোবো? তানবীর ভাই ডোন্ট কেয়ার ভাব নিয়ে বললেন, যেখানে ইচ্ছা ওখানে গিয়ে এসো, আমার কি? এই ছেলে তেড়া বেশ। আমি উপায় না পেয়ে ওনার অপর পাশে শুয়ে পড়লাম। মাঝখানে একটা কোলবালিশ দিয়ে রাখলাম। আজকে কেন জানি না খুব খারাপ লাগছে আমার। রাতটা কিভাবে যেন কেটে গেল। বৌভাতের দিন সকালে উঠে তানবীর ভাইয়ের মুখ দর্শন করলাম প্রথমে। ফ্রেশ হয়ে রুমে আসতেই চোখ গেল তানবীর ভাইয়ের পড়ার টেবিলের দিকে। সেদিকে এগিয়ে গিয়ে দেখি একটা ডায়েরি। ডায়েরিটা হাতে নিয়ে খুললাম আমি। প্রথম লেখাটা দেখেই চোখ বড় বড় হয়ে গেল আমার। লেখাটি ছিল এমন, ওই মির্জাফর, আমি জানি তুই আমার ডায়েরি খুলবি। ভবিষ্যতে যেন এমন কাজ না করিস, যার জন্যই সতর্ক করে দিলাম ডায়েরিতে তোর নাম লিখে। ডায়েরিটা বন্ধ করে তানবীর ভাইয়ের দিকে তাকিয়ে দেখি উনি গভীর ঘুমে আচ্ছন্ন। ব্যাটা কত ফাজিল, কেমনে জানে আমি তার ডায়েরি ধরবো? খাচ্চোর পোলা। সুষ্ঠুভাবেই আমাদের বৌভাতের অনুষ্ঠান শেষ হলো। একে একে সবাই চলে গেল বাড়ি থেকে। মন খারাপের পরিমাণটা যেন আরো বেড়ে গেল। বেশ কিছুদিন হলো আমাদের বিয়ের। শুভ্র ভাই আগের মতো ঝগড়া না করলেও ঠিকঠাকভাবে কথাও বলেন না আমার সাথে। আমিও আর যেচে কথা বলতে চাই না, মাঝে মাঝে প্রয়োজনে কথা বলি। এছাড়া আমরা দুজন রোবটের মতোই চলছি। প্রথম বর্ষের ফাইনালের পরীক্ষার রেজাল্ট বের হলো। দ্বিতীয় বর্ষে উঠে গেলাম। বাসা থেকে একা ভার্সিটিতে যেতে দেয় না মামু। তাই তানবীর ভাই প্রতিবার আমাকে তার বাইকে করে ভার্সিটিতে দিয়ে আসেন, আবারও নিয়ে আসেন। আজও প্রতিদিনের মতো আমি বাইরে দাঁড়িয়ে আছি তানবীর ভাইয়ের জন্য। পাশেই একটা ফুচকার স্টল দেখে ওখানে চলে যাই আমি। এক প্লেট ফুচকা নিয়ে খেতে শুরু করি। এমন সময় তানবীর ভাইয়ের বাইক দেখে ফুচকার প্লেট রেখেই আমি দৌড় দিই। এক দৌড়ে তানবীর ভাইয়ের কাছে আসি। তানবীর ভাইও বাইক থেকে নেমে পড়েন। পেছন থেকে ফুচকার দোকানের ছেলেটা এসে টাকা চাইলো। কি লজ্জা, এভাবে টাকা না দিয়ে আসাটা ঠিক হলো না আমার। ব্যাগ থেকে টাকা বের করে দিয়ে দিলাম ছেলেটাকে। তানবীর ভাই কেমন করে যেন তাকিয়ে আছেন আমার দিকে। মুচকি হাসি দিয়ে বললাম, আপনি কি ফ্রি আছেন? আছি। কেন? সামনে একটা পার্ক আছে, নিয়ে যাবেন? শিশু পার্কে আমি যাই না। আরে ধর্মিয়া, শিশু পার্ক কেন হতে যাবে? তানবীর ভাই কিছুক্ষণ ভেবে বললেন, আচ্ছা চল। আমিও খুব খুশি হলাম। বিয়ের পরে প্রথম তানবীর ভাই ঠিকঠাকভাবে আমার সাথে কথা বলছে। আসলে এতদিন কথা বলেননি বলে আমার কেমন জানি খারাপ লাগছিল খুব। যেতে যেতে তানবীর ভাইকে একটা প্রশ্ন করলাম, আচ্ছা তানবীর ভাই, একটা সম্পর্ক টিকিয়ে রাখতে হলে দুজনের মধ্যে কি থাকতে হবে? তানবীর ভাই শান্ত হয়েই জবাব দিলেন, একটা সম্পর্ক টিকিয়ে রাখতে হলে প্রথমে যেটা দরকার সেটা হলো বিশ্বাস, তারপর দায়িত্ব, যত্ন, ভালোবাসা। আপনার কি মনে হয় এগুলোর মধ্যে আপনি কোনটা পালন করছেন? আমি দায়িত্ব পালন করছি। তানবীর ভাই, আরেকটা কথা বলবো? বল। আমি কি শুধুই আপনার কাছে একটা দায়িত্ব মাত্র? তানবীর ভাই কিছুই বললেন না, মুচকি হাসলেন শুধু। কিন্তু আমি চাইছিলাম উনি কিছু বলুক, কিন্তু তার হলো না। আচ্ছা, আমাদের সম্পর্কটা কি অন্য 10টা সম্পর্কের মতো হতে পারে না? কেমন যেন নিজেকে তানবীর ভাইয়ের বোঝা বলে মনে হচ্ছে। এসব ভাবতেই নিজের চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। পেছন থেকে হাত টেনে ধরল কেউ। আমি পেছনে তাকিয়ে দেখলাম একটা ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেটা আমার হাত ধরে কেমন করে যেন তাকিয়ে আছে। আশেপাশে তাকিয়ে দেখলাম তানবীর ভাই নেই। ভয় পেয়ে যাই আমি। ছেলেটাকে বললাম, কে আপনি? হাত ছাড়ুন আমার। তখনই মনে হলো কেউ আমার দু কাঁধে হাত রেখেছে। তানবীর ভাইয়ের গায়ের স্মেল মনে হচ্ছে। তার মানে এটা তানবীর ভাই। পেছনে তাকালাম না আর। তানবীর ভাই পেছন থেকে বলে উঠলেন,
সাহস আকাশ সমান তোর। আমার প্রপার্টির দিকে হাত বাড়ালি কেন? ভালোই ভালোই যা এখান থেকে, নয়তো। জানি না কেন হুট করে এই ছেলেটা ভয়ের ঠোক গিলে ওখান থেকে চলে গেল আমার হাত ছেড়ে দিয়ে। আমি তানবীর ভাইয়ের কাছ থেকে অনেক দূরে চলে গেলাম। তানবীর ভাই পেছনে পেছনে আসছেন। দাঁড়াতে বললেও দাঁড়াচ্ছি না আমি। এই সম্পর্কটা নিয়ে আমি আর এগোতে চাই না। হুট করেই তানবীর ভাই আমার সামনে এসে পড়লেন। আমিও দাঁড়িয়ে গেলাম মাথা নিচু করে। থাপ্পড় দিব, সমস্যা কি? কোথায় যাচ্ছিস? আমি আপনার বোঝা হয়ে থাকতে চাই না। আমি একটুখানি সুখ চাই, বেশি কিছু না। আমি চাই আর কিছু না হোক, আপনি একটু ভালো করে আমার সাথে কথা বলুন। তানবীর ভাই দুহাত বুকে ভাঁজ করে আমার কথাগুলো শ্রবণ করলেন। আমি আপনার দায়িত্ব হয়ে থাকতে চাই না। আমি আপনার প্রয়োজন হতে চাই, ভালোবাসা হতে চাই। আমি জানি সেটা সম্ভব না। আপনি শুধু আমাকে মামুর কথায় বিয়ে করেছেন। আমাকে ডিভোর্স দিয়ে দিন। আর যদি ওই মেয়েটা পালিয়ে না যেত, তাহলে আপনাদের একটা সুন্দর সংসার হতো, আর আমিও আমার লাইফ নিয়ে হ্যাপি থাকতাম। কথাগুলো বলেই কেঁদে উঠলাম আমি। তানবীর ভাই চোখ মুছে দিলেন আমার, তারপর বললেন, সেদিন যদি ডায়েরির পরের পৃষ্ঠাটা উল্টিয়ে দেখতিস, তাহলে এসব আর ভাবতি না তুই। কাদারও প্রশ্ন ছিল না। এ কয়দিন তোকে সময় দিতে পারিনি, কারণ আমার পরীক্ষা ছিল, তোরও পরীক্ষা ছিল। তোর পড়াশোনায় ব্যাঘাত ঘটাতে চাইনি, তাই তোর সাথে তেমন কথা বলিনি। আর তুই কি ভেবে নিলি? বাড়িতে গিয়ে ডায়েরিটা ভালো করে দেখে নিস। এখন চল আমার সাথে। তানবীর ভাই আমার হাত ধরে বাইকে বসালেন। ওনার বলা কথাগুলো আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। কি বললেন উনি? তাহলে কি উনি সেদিন দেখে ফেলেছিলেন যে আমি ওনার ডায়েরিটা পড়ছি? পরের পৃষ্ঠায় এমন কি আছে জানতেই হবে আমাকে। আমরা বাড়িতে চলে আসলাম। লম্বা একটা শাওয়ার দিয়ে বের হলাম আমি। চুল মুছতে মুছতে চোখ গেল তানবীর ভাইয়ের সেই ডায়েরির দিকে। তোয়ালেটা শুকাতে দিয়ে এলাম বারান্দায়। বিছানায় বসে পড়লাম তানবীর ভাইয়ের ডায়েরি নিয়ে। প্রথম পৃষ্ঠাটা আমার আগেও পড়া, তাই পরের পৃষ্ঠাটা উল্টে দেখলাম। অনেক বড় লেখা। প্রথমে একটা নাম দেখেই আমি চমকে উঠলাম। ডায়েরিটা পড়তে শুরু করলাম আমি। প্রিয় মিরু। কিরে, অবাক হয়েছিস? যে তোকে সারাদিন মীর জাফর বলে খ্যাপাই, সে এখন তোকে মিরু বলছে, আবার প্রিয় বলছে। তুই কি জানিস তুই আমার কাছে কতটা স্পেশাল? জানবি কি করে বলতো? আমি তো সব কিছু গোপনে রেখেছিলাম সবার কাছ থেকে। তুই কি জানিস তোর জন্ম আমার এই রুমের মধ্যেই হয়েছিল? ছোটবেলা থেকেই তোর প্রতি আমার আলাদা একটা টান ছিল। তোকে আমি কোনোদিন বুঝতে দেইনি যে তোকে আমি নিজে থেকেও বেশি ভালোবাসি। এখন নিশ্চয়ই ভাবছিস যে তোকে ভালোবাসলে আমি তোর ওপর এত অত্যাচার করেছি কেন, অন্য একজনকে বিয়ে করতে গেছি কেন। আজ তোকে সব বলবো। তোকে রাগাতে আমার ভীষণ ভালো লাগে, তোকে খ্যাপাতে খুব মজা পাই। তোর সাথে ঝগড়া না করলে আমার দিন যায় না। তোকে খুব জ্বালাতে ইচ্ছে করে, মারতে ইচ্ছে করে, তাই এতদিন তোর সাথে এসব করেছি। আর তুই ভাবছিস অ্যাটিটিউড বেশি আমার। যাই হোক, বিয়ে কেন করতে চেয়েছি জানিস? কারণটা হলো আব্বু। আব্বু ওনাদের কথা দিয়ে ফেলেছিলেন। আমি আব্বুকে খুব ভালোবাসি রে। আমার আব্বুর মতো মানুষ আমি দুটো দেখিনি। আব্বুর কথায় হ্যাঁ বলার জন্য আমি আমার ভালোবাসাকে বিসর্জন দিয়ে দিয়েছিলাম। বিয়ের আগের দিন রাতে খুব কেঁদেছিলাম আমি, কিন্তু বিয়ের দিন মেয়েটা ভেঙে যাওয়ায়, তোর সাথে বিয়ে হওয়ায় আমি কি যে খুশি হয়েছি না, কিন্তু প্রকাশ করলাম না। জানিস তো, বিয়ের দিন সকালে তোকে রুম থেকে বের হতে দেখে গান চালিয়ে দিই, তোকে আমার সাথে নাচাই। বিয়ের রাতে তুই ঘুমিয়ে যাওয়ার পরে এসব লিখতে বসেছি আমি। কলম চলছে, 4 পৃষ্ঠা শেষ করলাম। আরও লিখতে ইচ্ছে করছে, কিন্তু লিখলাম না। আমি জানি তুই কাল সকালে ডায়েরিটা পড়তে চাইবি, কিন্তু প্রথম পৃষ্ঠা পড়েই রেখে দিবি। ভালো করে খুঁজে দেখিস, বইগুলোর মাঝখানে একটা ফ্রেম আছে, তোরই ছবি। পরিশেষে বলবো, ভালোবাসি মিরু। থমকে গেলাম আমি। তানবীর ভাই আমাকে ভালোবাসেন আর আমি জানতেও পারলাম না। তড়িঘড়ি করে সব পৃষ্ঠার পাতাগুলোই পড়ে নিলাম। শেষের পাতাটা পড়তে নিলে দেখি ছাদে দাঁড়িয়ে আছি। জানতাম তুই আজ ডায়েরিটা পড়তে বসবি। চট করে চলে আয় তো, আমি আর অপেক্ষা করতে পারছি না। আমি ডায়েরিটা বন্ধ করে দিলাম। বইগুলোর মাঝখানেই দেখলাম একটা ফ্রেম, আমার ছবি। নিজেকে কেন জানি না ভাগ্যবতী মনে হচ্ছে। আমি দৌড়ে ছুটে গেলাম ছাদে। গিয়ে দেখলাম তানবীর ভাই আকাশের দিকে তাকিয়ে আছেন। আমি ছুটে গিয়ে
ওনাকে পেছন থেকে জড়িয়ে ধরলাম। হু হু করেই কেঁদে দিলাম আমি, আর বললাম, কেন বলেননি আপনি আমাকে ভালোবাসেন? কেন করলেন এমন? বললে কি হতো? তুই কিছু বুঝিস এসবের? আমি ওনাকে কয়েকটা কিল দিলাম। উনি সামনে ঘুরে দাঁড়ালেন, আমাকে বুকে জড়িয়ে নিলেন নিমিষেই। আজব বিয়ে, আজব ভালোবাসা। খুব খারাপ আপনি। সেটা জানি অবশ্য, সবাই বলে। ভাবওয়ালা ছেলে। মির্জা, না, আজ থেকে তোকে আর ওই নামে ডাকবো না, মিরু। তানবীর ভাই, আমাকে এভাবে ভালোবেসে যাবেন প্লিজ? এমন আর করবেন না কখনো। পাগল, ডিভোর্স পর্যন্ত চলে গেছিস তুই, এরপর পাতালে গেলে আমি কেমনে খুঁজবো তোরে? ভালোবাসতে চাই। তোর ভালোবাসার চিলে নিয়ে যাবে দেখিস। বেয়াদ্দব ছেলে। এভাবে কেটে গেল কয়েক মুহূর্ত। আমার মনে হলো আমি স্বপ্নে আছি। সত্যি বিশ্বাস হচ্ছিল না যে তানবীর ভাই আমাকে ভালোবাসেন। সত্যি এই আজব বিয়ের মধ্যে বাধা পড়ে আমি নিজের ভালোবাসার মানুষটিকে খুঁজে পেয়েছি, তাকে চিনতে পেরেছি। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের তানভিজ ভয়েস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।